আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সো আমরা একটা শিরোনামে কথা বলি। কথাটা হচ্ছে চাচা দিল্লি কত দূর? সো এই শিরোনামটা কেন বলছি? কারণ আমরা জানি দিল্লি ভারতীয় উপমহাদেশে যে শাসন ব্যবস্থা ছিল মানে মুঘল আমলের কথা বলছি। দিল্লি ছিল সবকিছুর কেন্দ্রে, না? তারপরে রেঙ্গুন থেকে শুরু করে যা যা আছে আফগানিস্তান পুরো জায়গাটা কিন্তু আমাদের ভারতীয় উপমহাদেশের মধ্যে পড়ে এবং মুঘলরা সেটা শাসন করতো। সুতরাং আমরা দেখতে পাচ্ছি দিল্লি যদি আমরা আফগানিস্তান থেকে হাঁটা শুরু করে দিল্লি অনেক দূরে পড়ে যায়, আবার রেঙ্গুন থেকে হাঁটা শুরু করলেও দিল্লি অনেক দূরে পড়ে যায়। সেই জন্য কথাটা ওভাবে আসছে দিল্লি কত দূর। সো দিল্লি অনেক বড় দূর। সো আমাদের ইউনূস সরকার ক্ষমতায় আসার পরে আমরা দেখেছিলাম তাকে যেহেতু দয়া করে স্টুডেন্টরা এবং সমন্বয়ক তো বলবো না, প্রথমে ক্ষমতাটা নিয়েছিল আমাদের সেনাবাহিনী, সুতরাং সেনাবাহিনী তাকে দয়া করে ওয়াকার তাকে দয়া করে ক্ষমতা বসিয়েছে, অথবা উপদেষ্টা পরিষদে যারা আছে তারা আসলে বেসিক্যালি আমেরিকান দয়া এবং আমাদের সেনাপ্রধান ওয়াকারের দয়া তারা কি হয়েছে ক্ষমতায় বসেছে। এখন ক্ষমতায় বসার পরে এবং আমরা দেখেছিলাম যে ওয়াকারের সাথে দিল্লির এবং আমেরিকার খুব একটা ক্লোজ যোগাযোগ ছিল এবং সেটা আমরা দেখেছিলাম যে ক্লোজ কোলাবোরেশনের কথা তারা বারবার বলেছিল। সুতরাং আমরা যে কথাটা বলেছিলাম সেটা হচ্ছে কি, বাংলাদেশে এখন যে সরকারটা আসছে সেটা বেসিক্যালি সেনা ব্যাক এবং সেটা আমেরিকা এবং ভারত এবং বাংলাদেশ সেনাবাহিনী তাদের ক্লোজ কোলাবোরেশনে সেটা এস্টাবলিশ হয়েছে এবং ক্ষমতাটা 5 তারিখ সকালে বা তারও আগে থেকে সেনাবাহিনী তাদের সাপোর্টটা এই সরকারের উপর থেকে তুলে নিয়েছিল। কারণ বাংলাদেশের সেনাবাহিনীর একটাই লক্ষ্য, সেটা কোনো সরকারের কাছে না, সেটা বাংলাদেশের সার্বভৌমত্ব হচ্ছে তাদের একমাত্র প্রায়োরিটি। সো বাংলাদেশকে টিকে রাখতে হলে, বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে হলে, বাংলাদেশের সার্বভৌমত্বটাকে ঠিক রাখতে হলে, বাংলাদেশকে টিকিয়ে রাখতে হলে তাদেরকে আর কোনো গত্যন্তর ছিল না, শক্তির ভারসাম্য তাদেরকে প্রতিষ্ঠা করতে হয়েছিল। এবং বাংলাদেশের জন্য ভালো কিছু হোক সেই জন্য এসে কী করেছে, একটা উপদেষ্টা পরিষদ তৈরি করে দিয়েছে। কিন্তু সেই উপদেষ্টা পরিষদ ক্ষমতায় এসে কি বলল, ভারতকে দেখে নেব, সেভেন সিস্টার্স ভেঙে দেব, এটা করব না ওটা করব না। কিন্তু আমরা দেখতে পাই কি, এখন ভারতের সাথে আমাদের বাণিজ্য বরং বেড়েছে। আমরা দেখেছি আদানি থেকে বিদ্যুৎ সাপ্লাই বরং আমরা পুরোটা চাচ্ছি তাদের কাছ থেকে, আরও বেশি করে চাচ্ছি। সেটা যদি না পাই তাহলে কী হবে, বাংলাদেশের গরমকালে বাংলাদেশের এসি কারখানা মানে বিদ্যুৎ বাংলাদেশ পাবে না, বাংলাদেশ অন্ধকারে ডুবে থাকবে। সুতরাং এই বাস্তবতায় আমরা দেখতে পাচ্ছি দিল্লিকে বাংলাদেশ কখনো অগ্রাহ্য করতে পারে না। সেজন্যই আমরা দেখতে পাই আমরা ইলিশ পাঠিয়ে দিই, পরবর্তীতে আমরা বাণিজ্য বাড়িয়ে দিচ্ছি, আমরা আদানি থেকে বিদ্যুৎ নিচ্ছি। আমরা এখন আবার বলছি ভারত এবং বাংলাদেশ আমার খুব কাছাকাছি একটা দেশ, আমাদের রিলেশন সবচেয়ে শক্তিশালী হতে হবে। স্বাভাবিক, সেটা আমরা সবসময় বলে আসছি। এখন জনগণের সাথে জনগণকে এরকম ধোকা দেওয়ার কী আছে, ধোকাবাজি, তেলামি, চামচামি, যে নষ্টামি সে করে আসছে আর কি, সেই নষ্টামিগুলো সে চালায় যাচ্ছে। নোবেল পাওয়ার সময় সে যে কাজগুলো করেছে টাকা দিয়ে গ্রামীণ ফাউন্ডেশনের, আমরা সেগুলো জানি। কি আছে না আমাদের ক্লিন্টন ফাউন্ডেশন, ওগুলো ব্যাপার আমরা জানি। সুতরাং আমরা যেটা বলছি সেটা হচ্ছে গিয়ে কোনো ক্লোজ, কোনো লং টার্ম কোনো গোল নাই। সে চলছে গাড়ি যাত্রাবাড়ি স্টাইলে চালাচ্ছে, চাচা মানে গেদু চাচার মতো আছে না গ্রামের, মনে করেন মাতব্বর টাইপের, ওই মাতব্বরি টাইপের একটা জিনিস সে চালাচ্ছে। অন্য কিছু যদি হয় আপনারা কমেন্টে আমাদেরকে জানাবেন। সুতরাং আমরা যেটা বলছি দিল্লি কত দূর, দিল্লি অনেক দূর। দিল্লির কাছে আমাদের চাচা যেতে পারবে না। দিল্লি কারোর সাথে দেখা করতে পারেনি তো, মোদির সাথে দেখা করার জন্য সম্ভবত জাতিসংঘের যে ন্যাশনাল অ্যাসেম্বলি ছিল না, সেটাতে গত বছরে মানুষ চেষ্টা করেছিল কিন্তু মোদি তাকে পাত্তা দেয়নি। স্বাভাবিক, মোদি কোথায়, ভারত কোথায়, আর আমাদের মহাজনী ভাইটা কোন জায়গায়? মহাজনী ভাইটা অন্য এলাকার মানুষ, ঠিক আছে, ওই এতে পড়ে না। আর রাজনীতি করতে করতে মোদি ওই লেভেলে গিয়েছে, রাজনীতি বাচ্চাকাল থেকে সে রাজনীতি করে উঠে আসছে। রাজনীতি এক জিনিস, ক্ষমতা এক জিনিস, রাজনীতি আরেক জিনিস। দেশ যেখানে গত 7 মাসে কীভাবে চলতেছে, সর্বত্র হচ্ছে ভেজাল, কেওস লেগে আছে। সো আমরা চাই যে জনগণের যোগ্য শাসক বাংলাদেশে খুব দ্রুত প্রতিষ্ঠিত হোক। দিল্লি যার কোনো খবর, নারী নক্ষত্রের হিসাব নাই, যে দিল্লিকে দেখে নেবে আবার এখন দিল্লির দাসকদ হিসেবে দিল্লিকে নানা রকমের সুযোগ সুবিধা দিয়ে যাচ্ছে, দিতে হবে, এবং সেই জিনিসটা এখন সে বুঝতে পেরেছে এবং সেটাই সে গত কোন দিন বিবিসির সাক্ষাৎকারে মনে হয় বলেছে এবং চূড়ান্ত রকমের অস্বীকার করে গেছে বাংলাদেশের অবস্থা যে খুবই খারাপ, মবক্রেসি যে বাংলাদেশকে অচল করে দিচ্ছে, বিনিয়োগ পরিস্থিতি যে বাংলাদেশের নাই, সারা পৃথিবী যে বাংলাদেশ থেকে মুখ ফিরিয়ে নিয়েছে সেটা সে অস্বীকার করে যাচ্ছে। আমরা দেখতে পাচ্ছি আমেরিকাকে তেলের একটা চুক্তি দিয়ে আমরা দেখতে পাচ্ছি কীভাবে মানুষকে ঘুষ দেওয়া হচ্ছে, সেটা আমরা অনেকে বলেছিলাম না।
সো বাংলাদেশের বিনিয়োগ পরিস্থিতি ভালো না, বাংলাদেশের জিডিপি প্রজেকশন ভালো না, অর্থনীতির অবস্থা খুবই খারাপ, ব্যাংকিং ব্যবস্থা খুব খারাপ, শেয়ার বাজারের অবস্থা বিশাল রকমের খারাপ, দ্রব্যমূল্য তো ভালো না, মবক্রেসি চলতেছে। সো কোন দিক থেকে বাংলাদেশ ভালো আছে? শিক্ষা ব্যবস্থা, স্টুডেন্টরা 3 মাস চলে গেল এখনো বই পায়নি। সো গরমকাল সামনে আসতেছে, তখন আরও কিছু ভালো বোঝা যাবে। এর সময় মানে এই যে আমাদের মৌসুম আমি দেখতে পেয়েছি কৃষকরা সবজি উৎপাদন করেছে কিন্তু দাম পায়নি, তার মানে ব্যালেন্সিং নাই, কর কাঠামোর ব্যালেন্সিং নাই। সো সব কিছু মিলায় হজবরল, যে তিমিরে বাংলাদেশ ছিল সে তিমিরে বাংলাদেশ আছে, এবং এই সরকার যতদিন থাকবে সেটা পরিবর্তন হবে না। এই যে যেভাবে মবকৃষি চলতেছে, যেভাবে আমার মানে গিরিগিটি কালাররা যেভাবে তাদের নানা রকমের শো দেখাই যাচ্ছে, তাতে এই সময়টাতে কেউ ভালো কিছু পাবে না এবং ভালো কিছু পাওয়ার কোনো সম্ভাবনা নেই, বাংলাদেশে ভালো কিছু হবে না। তারা কি করছে? পেইন্ট করছে। আমরা সেটাই বলেছিলাম, বিমানবন্দরের 3য় টার্মিনাল শেখ হাসিনায় বানিয়ে দিয়ে গেছে, সেখানে সে কী করছে? তারা এখন লাউঞ্জ বানাচ্ছে। শেখ হাসিনা নানা রকম বিল্ডিং টিল্ডিং করে দিয়ে গেছে, সেগুলোর নাম দিয়েছে, এখন তারা কী করছে? সেগুলোর নাম চেঞ্জ করছে। তারপরে সেন্ট মার্টিনে কী জানি তারা করছে, অথচ ঢাকা শহরে এত খারাপ অবস্থা, বুড়িগঙ্গা পচে গেল, গলে গেল, ঢাকা শহরের দূষণের জন্য সারা পৃথিবীর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ দূষণের এলাকা হয়ে গেল। ঢাকাতে কিছু করছে না, সেন্ট মার্টিনে তারা অনেক কিছু করছে। আমি যেটা বলছি সেটা হচ্ছে কি, দে আর লুকিং ফর ইজি জব। যেভাবে তারা পিছনের দরজা ইউজ করে ওয়াকারের কল্যাণে মন্ত্রী এমপি হয়ে গেছে, দেশের মানুষের উপর চটি ঘোরাচ্ছে। দেশকে ওয়াকার যে কথা বলেছে, কি বলেছে? বলেছে যে আমি সাবধান করে দিচ্ছি, বাংলাদেশের ভিতর থেকে ম্যানুফ্যাকচার যা যা কিছু হচ্ছে, অস্থিতিশীল পরিস্থিতি, ধান্দাবাজি, ঘিরগিট কালার। মন্তব্যতে জানাবেন, ভালো থাকবেন, ধন্যবাদ।